সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি HSTU ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। এবং আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে মূলত তোমাদের এই যে সিম্পল হারমোনিক ভাইব্রেশন গত লেকচারে যেটা আমি আলোচনা করেছিলাম, ঠিক সেই লেকচারের ধারাবাহিকতায় কন্টিনিউয়েশন কিন্তু আজকের লেকচার। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি PDF আকারে সেই লেকচারটি আমি শেয়ার করেছি এবং এখান থেকেই আমি তোমাদের সাথে এই সিম্পল হারমোনিক ভাইব্রেশনের পরের অংশ আমি আলোচনা করতেছি। তো আজকের যে কোশ্চেন, আমরা গতদিনে কিন্তু দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল যে হোয়াট ইজ সিম্পল হারমোনিক ভাইব্রেশন, এবং 2 নম্বর কোশ্চেন ছিল যে ডিরাইভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক ভাইব্রেশন। তো আজকে আমরা নতুন একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেন আলোচনা করতে গিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সেই কোশ্চেনটা হলো যে প্রথমত আমরা সেই সিম্পল হারমোনিক ভাইব্রেশন অথবা সিম্পল হারমোনিক মোশন এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখব। লেখার পরে সরাসরি আমরা এটার সলিউশনটা আমরা লিখে ফেলব। যদিও আমি তোমাদের এই সলিউশনটা কিভাবে আসে সেটা আমি তোমাদের এখনও কোনো লেকচারে আলোচনা করা হয়নি বা করি নাই, তবে ভবিষ্যতে আমি এটা অবশ্যই কোনো এক লেকচারে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সিম্পল হারমোনিক ভাইব্রেশনের, সেটা হলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখার পরে সেটার সলিউশন আমরা সরাসরি একটা জেনারেল সলিউশন লিখব। লেখার পরে এবং এই সলিউশন থেকে আমরা কিভাবে একটা সিম্পল হারমোনিক ভাইব্রেশন যে সিস্টেম বা অসিলেটর, তার যেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে মেজারেবল, সেই কোয়ান্টিটিগুলো আমরা থিওরিটিক্যালি আমরা কিভাবে ডিফাইন করব, সেটাই আসলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে ইকুয়েশনটা আমি এখানে লিখেছি, এই ইকুয়েশনটি হচ্ছে সিম্পল হারমোনিক ভাইব্রেশনের ইকুয়েশন। সবসময় একটা বিষয় মনে রাখবে, এই ইকুয়েশনটা বলা লেখা যেটাই বলো মানেই হচ্ছে সেটা সিম্পল হারমোনিক ভাইব্রেশন অথবা সিম্পল হারমোনিক মোশন। এটাই কিন্তু তার অরিজিনাল ম্যাথমেটিক্যাল পরিচয়। ওই মোশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচয় বহন করে এই ইকুয়েশনটা। এবং পরবর্তী দেখো আমি এখানে লিখেছি সলিউশনটা, এবং এখানে সলিউশনটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স, যেটা ফাংশন অফ টি, সময়ের ফাংশন। তোমাদের আমি একটা কথা বলে রাখি যে এখানে তোমরা এই যে আমি বলতেছি যে ডিসপ্লেসমেন্ট সময়ের ফাংশন, সিম্পল হারমোনিক অসিলেটর বা সিম্পল হারমোনিক ভাইব্রেশন অথবা সিম্পল হারমোনিক মোশন, এই ধরনের কখনো কিন্তু ডিসপ্লেসমেন্ট কখনো পজিশনের কখনো ফাংশন হবে না, এটা অলওয়েজ টাইমের ফাংশন। কিন্তু তোমরা যদি ওয়েভের ক্ষেত্রে চিন্তা ভাবনা করো, যেটা আমি এখনও কোনো লেকচার আপলোড করি নাই, তো ওয়েভের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে সেখানকার যে ডিসপ্লেসমেন্ট, ইনস্ট্যান্টিনিয়াস যে ডিসপ্লেসমেন্ট, সেটা কিন্তু আবার পজিশন এবং টাইম দুইটারই ফাংশন থাকে। কিন্তু সিম্পল হারমোনিক ভাইব্রেশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টাইমের ফাংশন হয়। এটা খুব ভালোভাবে তোমরা কিন্তু মনে রাখবে আশা করি। তো যাই হোক, এই যে জেনারেল সলিউশন, যেটা কি এক্স অফ টি ইকুয়াল এক্স সাবস্ক্রিপ্ট এম, এখানে এক্স সাবস্ক্রিপ্ট এম দিয়ে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কস ওমেগা টি প্লাস ফাই।
তাহলে দেখব যে এই জেনারেল সলিউশন থেকে আমরা কি কি ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ডিফাইন করতে পারি। তো সর্বপ্রথম দেখো এখানে সর্বপ্রথম আমি যেটা ডিফাইন করেছি সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড, যেটার বাংলায় আমরা বলি বিস্তার। তো অ্যামপ্লিচিউড হচ্ছে যখন একটা সিম্পল হারমোনিক অসিলেটর ভাইব্রেট করে, তো ভাইব্রেট করতে গিয়ে তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে, সেটা পজিটিভ দিকে হতে পারে অথবা নেগেটিভ দিকে হতে পারে, যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে ভাইব্রেশন চলাকালীন সময়ে, সেই সর্বোচ্চ দূরত্ব ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সেটাই আমরা বলি অ্যামপ্লিচিউড। তো কখনো কখনো কিন্তু আমরা এটাকে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু এ হিসাবে লিখি, এই হিসেবে আমরা কিন্তু ডিনোট করি অ্যামপ্লিচিউড, কিন্তু আমি এখানে জেনারেল সলিউশনে এক্স এম হিসেবে লিখেছি। তো এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। এবার আমরা 2 নাম্বার ফিজিক্যাল কোয়ান্টিটিতে চলে আসি, সেটা হচ্ছে ফেজ। খুব গুরুত্বপূর্ণ। এই ফেজ হচ্ছে আমাদের যে কোসাইন ফাংশনটা আছে আমাদের সলিউশনে, দেখো কোসাইন ফাংশন কোনটা, কস অফ ওমেগা টি প্লাস ফাই। এই যে ওমেগা টি প্লাস ফাই, এই ওমেগা টি প্লাস ফাই এটাকেই বলা হয় ফেজ। তাহলে এই যে আর্গুমেন্ট, কোসাইন ফাংশনের সাথে যে আর্গুমেন্ট থাকবে, এই আর্গুমেন্টটাকে আমরা বলি সাধারণত ফেজ। এবং এই ফেজ কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে ওই সিস্টেমটা তার ইনিশিয়াল স্টেটের উপরে। তো 3 নম্বরে দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি ফেজ কনস্ট্যান্ট অথবা ফেজ অ্যাঙ্গেল। তো আমরা দেখতে পাচ্ছি ফেজের মধ্যে আবার ওমেগা টি প্লাস ফাই, যদি তুমি ওমেগা টি বাদ দিয়ে শুধু ফাইয়ের কথা বলো, তাহলে এই ফাইটাকেই কিন্তু আমরা বলি ফেজ কনস্ট্যান্ট অথবা ফেজ অ্যাঙ্গেল। তো এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, কারণ যদি 2টা সিম্পল হারমোনিক অসিলেটর হয়, তো 2টা সিম্পল হারমোনিক অসিলেটরের ভিতরে যদি ফেজ ডিফারেন্স থাকে, সেটা কিন্তু নির্ধারিত হয় এই ফাইয়ের মান দিয়ে। এই জন্য এই ফেজ কনস্ট্যান্ট বা ফেজ অ্যাঙ্গেল এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখো যে কি বলা আছে, এ কনস্ট্যান্ট দ্যাট ডিটারমিনস দ্য ইনিশিয়াল ফেজ অর দ্য ইনিশিয়াল স্টেট অফ দ্য মোশন অ্যাট টি ইকুয়াল টু 0। তাহলে এটা মূলত ইনিশিয়াল ফেজ অথবা ইনিশিয়াল স্টেট কিন্তু ওই মোশনের টি সমান যখন সময় 0 থাকে তখন সেটা কিন্তু ডিটারমিন করে। এই জন্য ফেজ কনস্ট্যান্ট গুরুত্বপূর্ণ। তো আসলে আজকে আমি তোমাদের লেকচারে, যদিও প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি এখানে চিত্র দেওয়া হয়নি, তো আমি চিন্তা ভাবনা করছি যে এই ক্লাসটার উপরে আরেকটা আমি লেকচার আপলোড করব, যেখানে শুধুমাত্র চিত্র থাকবে এবং চিত্র দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিব যে আসলে এই ফেজ কনস্ট্যান্ট এগুলোর মধ্যে পার্থক্যটা কী, অ্যামপ্লিচিউড। তো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এটা আমি আলোচনা করি নাই। আজকে শুধুমাত্র এই ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলো আমরা কিভাবে সলিউশন থেকে সেগুলো আমরা বের করব মূলত বা জানতে পারবো, সেটাই কিন্তু মূল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এবার আমরা 4 নাম্বার কোয়ান্টিটিতে চলে আসি, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তোমরা জানো টাইম পিরিয়ড বলতে বোঝায় যে একটা অসিলেটর, আমাদের এখানে সিম্পল হারমোনিক অসিলেটর, এই সিম্পল হারমোনিক অসিলেটর একটা ফুল সাইকেল অসিলেশন সম্পন্ন করতে যে সময়টা, সেটাই কিন্তু টাইম পিরিয়ড। তো তোমাদের এই ইকুয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে। টাইম পিরিয়ড আমরা বের করি টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা দিয়ে। এরপরে চলে আসো তোমরা ফ্রিকোয়েন্সিতে আসো। ফ্রিকোয়েন্সি কিছুই না, খুব সহজ বিষয়। আমরা জানি যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ অসিলেশন সম্পন্ন করে অসিলেটর, সেটাকে আমরা বলি কিন্তু ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে কিন্তু টাইম পিরিয়ডের রেসিপ্রোকাল, মানে বিপরীত। তাহলে এফ ইকুয়াল টু যদি 1/t হয়, তাহলে এটা হয়ে যাবে ওমেগা বাই 2 পাই।
এরপরে আমরা পরের ফিজিক্যাল কোয়ান্টিটিতে চলে আসি। দেখো আমি একটু তোমাদের সুবিধার্থে এডিট করে নিচ্ছি। দেখো 6 নম্বরে দেখো এখানে যে ফিজিক্যাল কোয়ান্টিটি লেখা হয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি বলা হয় কি, তোমাদের বলতে হবে দ্য রেট অফ চেঞ্জ অফ ফেজ উইথ রেসপেক্ট টু টাইম। তো এটা আসলে মূলত এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ অথবা টুয়াইস পাই বাই টি, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর টি হচ্ছে টাইম পিরিয়ড। এটা আমরা জানলাম। এখন এক্সাম্পল, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি। তুমি ধরে নাও যদি কোনো সিম্পল হারমোনিক অসিলেটর যদি ফ্রিকোয়েন্সি এফ এর মান যদি 5 হার্জ হয়, তাহলে কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কী পাবে? তাহলে পাবে তুমি অ্যাপ্রক্সিমেটলি 31.42 রেডিয়ান পার সেকেন্ড। আর এই যে 31.42 রেডিয়ান পার সেকেন্ড তুমি বের করলে, এটা কিন্তু এটা দিয়ে কী বোঝায়? এটা দিয়ে বোঝাই হচ্ছে দিস মিনস the phase of the oscillation increases by approximately 31.42 radians every second. তাহলে এভরি সেকেন্ড ফেজ অফ অসিলেশন এত রেডিয়ান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটাই কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মূল সিগনিফিক্যান্স। এরপরে চলে আসে ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট আসলে আমাদের মূল যে সমাধান সেটাই, আমাদের মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সমাধান ছিল সেটাই কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট। এখন এই ডিসপ্লেসমেন্ট তোমরা দেখো, ডিসপ্লেসমেন্ট কিন্তু তোমার দুই দিকেই হয়। যখন সিম্পল হারমোনিক ভাইব্রেশন হয়, কোনো একটা অসিলেটর যখন অসিলেট করে, তখন কী হয়? তার সাম্যাবস্থান থেকে ডান দিকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, আবার সাম্যাবস্থান থেকে বাম দিকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে। তার মানে কি? ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হতে পারে আবার মিনিমামও হতে পারে। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তুমি যদি বের করতে চাও তাহলে কোসাইন ফাংশন অবশ্যই সেটা কত হবে? +1 হবে। তাহলে +1 যদি হয় তাহলে এক্স ম্যাক্সিমাম হবে প্লাস এক্স ম্যাক্সিমাম, যেটাকে আমরা বলি অ্যাম্পলিটিউড। আর মিনিমাম ডিসপ্লেসমেন্ট, এখন এই যে অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হলো, এই ম্যাক্সিমামটা তাহলে কখন করবে? তাহলে যেহেতু কোসাইন ফাংশন +1 হতে হবে, তার মানে কোসাইনের যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের মানটা হতে হবে টুয়াইস এন পাই, যে আর্গুমেন্টটাকে আমরা বলতেছি কিন্তু ফেজ। তাহলে ফেজের মান যদি টুয়াইস এন পাই হয় ইন জেনারেল, তখন কিন্তু ওই সময়গুলোতে আমরা ওই ফেজগুলোতে আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম পাবো। ঠিক একইভাবে যদি মিনিমামের কথা বলি, মিনিমাম ডিসপ্লেসমেন্ট, তাহলে অবশ্যই কোসাইন ফাংশনের মান হতে হবে -1, কারণ কোসাইনের ফাংশনের মান -1-এর থেকে আর কিন্তু কম হতে পারে না। এটাই হচ্ছে মিনিমাম। এই জন্যই কিন্তু আমাদের এই যে কোসাইন যে ফ্যাক্টরটা আছে সেটা কিন্তু -1 হতে হয়। আর এটা হলে আমাদের তখন হয়ে যাবে -xm, তার মানে বিপরীত দিকে। তাহলে দেখো এই যে সিম্পল হারমোনিক ভাইব্রেশন বা সিম্পল হারমোনিক অসিলেটর যে ভাইব্রেট করছে, এখানে কিন্তু পজিশনেরও কিন্তু একটা ভাইব্রেশন হচ্ছে, একবার +xm হচ্ছে আর একবার -xm। তাহলে পজিশনেরও কিন্তু এখানে অদল বদল হচ্ছে, একবার পজিটিভ দিক দিয়ে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, আবার একদিকে নেগেটিভ দিকে যাচ্ছে। তো এখন এই যে -xm হচ্ছে মিনিমাম হচ্ছে, এই মিনিমামটা হবে কখন? তাহলে এখানে তোমরা কোসাইনের আর্গুমেন্টটা বের করো। তাহলে কোসাইনের আর্গুমেন্টের মান এখানে অবশ্যই টুয়াইস এন প্লাস 1 পাই হতে হবে, মাল্টিপল অফ টুয়াইস এন প্লাস 1 পাই। তাহলে এটা যদি হয় তবেই কিন্তু আমরা কোসাইন যে ফ্যাক্টর বা টার্ম সেটার মান কিন্তু ওই ফেজগুলোতে কিন্তু -1 হবে। তাহলে এই সমস্ত ফেজে ওমেগা টি প্লাস 5 যখন টুয়াইস এন প্লাস 1 মাল্টিপল অফ পাই, এবং এনের মান কিন্তু মনে রাখতে হবে এখানে 0, 1, 2 এভাবে চলতে থাকবে। তাহলে এই ফেজগুলোতে মূলত আমরা সিম্পল হারমোনিক ভাইব্রেশনের ক্ষেত্রে যে অসিলেটর সেটা কিন্তু সর্বনিম্ন পজিশনে থাকবে, দূরত্বে থাকবে, যেটা আমরা বলি -xm, মানে ওই পজিশনে থাকবে। Thus the particle oscillates symmetrically between -xm to +xm above the equilibrium position. তো আশা করি
তোমাদের আজকের লেকচার ভালো লেগেছে। আমি চেষ্টা করছি তোমাদের একটু ভালোভাবে বোঝানোর। আসলে বোঝাতে গেলে অনেক কিছুই বোঝানো যায়, অনেক চিত্র দেওয়া যায়। তো চিত্র দিয়ে আমি তোমাদের অবশ্যই এগুলো আরও ক্লাস নেব, সবেমাত্র শুরু করেছি। তো তোমরা নিয়মিত যদি ক্লাস করো এবং নিয়মিত যদি আমার এই ভিডিওগুলোতে লাইক করো, সাবস্ক্রাইব করো, তবে অবশ্যই কিন্তু আমি উৎসাহিত হব ক্লাসগুলো নেওয়ার। তো আজকে এখান থেকেই আবার পরের ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউশন করব। তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা শুরু করব ভেলোসিটি থেকে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পরের ক্লাসেও তোমরা উপস্থিত থাকবে। ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।